এখন আমরা সরকারের জন্য অপেক্ষা করছি। সর্বশেষ আমি যেটা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার বিভাগে ফাইলটি প্রেরণ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং শপথ গ্রহণের অনুষ্ঠান সেটিকে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে কোনো ধরনের আমরা কমিউনিকেশন পাই নাই, আমরা জানি না এবং আমরা এটাও বুঝতে পারছি না বা আমি স্পষ্টভাবে নই যে এই সরকার কি আদৌ আমাকে শপথ নিতে দিবে কিনা, তারা কি চায় কিনা। কারণ আমার কাছে প্রতীয়মান হয়েছে এটা স্পষ্ট যে শুরুর থেকেই আদালতের যে আমরা যেদিন রায়টি পেলাম সেখান থেকে শুরু করে প্রত্যেকটি পদে পদে তারা আমাকে বাধা প্রদান করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, বিতর্কিত করার চেষ্টা করেছে, নানাভাবে একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করেছে। তারপরেও আমি বলবো যেহেতু আমরা আইনিভাবে সম্পূর্ণ শতভাগ এখানে নিশ্চিতভাবেই এই মামলাটি জিতে এসেছি, তাই তারা আমাকে আটকাতে পারেনি। এখন দেখা যাক তারা শপথ গ্রহণের বিষয়টির একটা সময়সীমা রয়েছে, এই সময়সীমার মধ্যে তারা কি করে। যদি তারা পদক্ষেপ নেয় তাহলে ভালো, না হলে আমরা আবারও আদালতের দ্বারস্থ হব এবং আমরা সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে এসে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য তাদেরকে অনুরোধ জানাবো আর কি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ওনার সাথে আমার সরাসরি কোনো যোগাযোগ নেই এবং যোগাযোগ স্থাপন হয়নি। তো এই ব্যাপারে আসলে আমার কাছে ওনার সরকারের পক্ষ থেকে আমার কাছে কোনো ধরনের মেসেজ আসেনি বা কোনো ধরনের যোগাযোগ করেনি বা যোগাযোগ করার চেষ্টাও করেনি। আমাদের যারা আইনজীবীরা রয়েছেন তারাই ফাইল নিয়ে বিভিন্ন দফতরে গিয়েছেন এবং সেগুলোকে উপস্থাপন করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তারা সরকার পক্ষকে বারে বারে আহ্বান জানিয়েছেন। আমি নিজেকে পরিচিত করার জন্য একবার নির্বাচন কমিশনে গিয়েছিলাম, যেহেতু এত বড় একটি রায় হয়েছে এবং তারা গেজেট করবে ব্যক্তিটিকে ইশরাক হোসেন, তা আমার সাথে যেহেতু বর্তমান সিসি মহোদয়ের আগে পরিচয় ছিল না, তাই আমি একবার পরিচিত হয়ে গিয়েছিলাম। এখন আমি আসলে বলবো যে এটা সম্পূর্ণ সরকারের কোর্টে বল, তারা কি চাচ্ছে সেটার উপরে নির্ভর করবে আগামী দিনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি কবে বা কিভাবে সম্পন্ন হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। না, এটা তো আমি একেবারে স্পষ্ট বললাম যে আমাকে রায়ের যে মানে আদালত কর্তৃক আমি রায়টি পাওয়ার পরের থেকেই পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে। প্রথম নির্বাচন কমিশনকে আমি এটা অফিসিয়ালি প্রমাণ করতে পারবো না, বাট আমি অফিসিয়ালি জানতে পেরেছি নির্বাচন কমিশনকে একাধিক উপদেষ্টা ফোন করে তারা প্রভাবিত করেছে এটা আইন মন্ত্রণালয়ে মতামত নেওয়ার জন্য যাতে প্রেরণ করা হয়। অথচ এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে মামলার রায় উল্লেখ করা হয়েছে এবং কী করণীয় সেটি বলা হয়েছে এবং নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। যেটি পরবর্তীতে আইন উপদেষ্টা তিনি কি বললেন, তিনি বললেন যে আমাদের কাছে পাঠানো দরকার ছিল না, এটা কমিশন তারা নিজেরাই এই সিদ্ধান্তটি নিতে পারত। পরক্ষণেই তিনি বললেন যে কিন্তু তারা আমাদের মতামতের জন্য অপেক্ষা করে না। এইভাবে যখন একটা জিনিস উপস্থাপন করা হয় জাতির সামনে, তখন কিন্তু নানা ধরনের প্রশ্নবিদ্ধ এবং নানা ধরনের এখানে একটা কনফিউশন তৈরি হয় এবং নানাভাবে আমার এই প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করার একটা ক্ষেত্র তৈরি হয়। তা আমি মনে করি যে এটা কি উনি জেনে শুনে ইচ্ছা করে করেছেন নাকি আমি জানি না, কিন্তু এই কাজটি তিনি করেছেন। পরবর্তীতে আমরা ইলেকশন কমিশনের থেকেই শুনলাম যে তারা দীর্ঘদিন অপেক্ষা করেছে এবং যখন কোনো মতামত পায়নি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের গ্যাজেট করতে হবে, না হলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে, তখন তারা গ্যাজেটটি করেছেন। তো কেন তারা এটি কালক্ষেপণ করছেন, তাদের কি উদ্দেশ্য এখানে? আমরা তো সবাই মিলেই স্বৈরাচার ফ্যাসিবাদ খুনি হাসিনা বিরোধী আন্দোলন করলাম। আমার এই মামলার বিবাদী হচ্ছে তাপস, ফ্যাসিবাদী খুনি হাসিনা শাসন আমলের অন্যতম কুশীলব, আরেকজন অন্যতম কালপ্রিট বিগত দিনে যে সিইসি ছিলেন কে এম নুরুল হুদা। তাদের জন্য কেন এই সরকারের এত মায়াকান্না হবে? এটা তো বোধগম্য নয়। তাদের তো খুশি হওয়া উচিত ছিল যে হ্যাঁ, দেরিতে হলেও এই রায়টি নিষ্পত্তি হয়েছে, এর মাধ্যমে একটি আইনি একটা নজির স্থাপন হয়ে থাকলো যাতে ভবিষ্যতে কেউ নির্বাচনে কারচুপি না করে। তারা কেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে? এখানে কি তাদের কোনো ব্যক্তি স্বার্থ রয়েছে কিনা সেটা প্রশ্ন অবশ্যই আসতেই পারে এবং আসবেই এবং আসছেও। তো
তো সেই বিষয়গুলো আমি বলবো যে আগামী দিনে যত আরও দিন যাবে আমরা তত আরও বুঝতে পারবো এবং জনগণকে আমরা সব কিছু অবহিত করবো সময়।